ওকে, দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো। আজকে আমরা 4টা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। 2টা সৃজনশীল হচ্ছে এখানে, আর 2টা হলো বোর্ড বইয়ের। তো এই যে 2টা সৃজনশীল প্রশ্ন, এটা একটু খেয়াল করে দেখো। একটা হলো সুরুজ আলীর বাড়ি টাঙ্গাইল, তার 2 বিঘা জমি আছে, এতে তিনি ডাল ও আলু চাষ করেন। বছর শেষে ফসল তুলে বাজারে বিক্রি করেন, এ থেকে তিনি প্রচুর লাভ করেন। অন্যদিকে আরমান হোসেন চট্টগ্রামে বাস করেন, তার একটি পোশাক কারখানা আছে, তার পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এখানে প্রশ্ন আছে সুরুজ আলীর কাজ জাতীয় আয়ের কোন উৎসের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। তো আমরা দেখি যে সুরুজ আলী তার 2 বিঘা জমিতে ডাল এবং আলু চাষ করেছেন। স্যার কৃষি ও বনজ। হ্যাঁ বলো। কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জ্ঞানমূলকের এখানে কি আসবে, যে সুরুজ আলীর কাজ জাতীয় আয়ের কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আমাদের মূল বই থেকে কৃষি ও বনজ খাতটা আমরা লিখব। শাকসবজি, খাদ্যশস্য ও বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কি কি? একটা হলো খাদ্যশস্য, শাকসবজি এবং বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে যতগুলো খাত রয়েছে, এর মধ্যে অন্যতম হলো বা অনেক গুরুত্বপূর্ণ একটি খাত হলো কৃষি খাত, বা যেটাকে আমরা এখন কি বলি, কৃষি ও বনজ খাত। কৃষি খাত বলতে বোঝায় জমিতে খাদ্যশস্য, শাকসবজি বা অন্যান্য ফসল উৎপাদন করা। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাস করে গ্রামে। গ্রামে বসবাসকারী বেশিরভাগ মানুষেরই পেশা হলো কৃষিকাজ। সুতরাং কৃষি আমাদের জাতীয় উৎপাদনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। হ্যাঁ বলো। আপনি কি এগুলো স্যার নোট করে রাখছেন? হ্যাঁ, না নোট করে রাখি নাই, এই প্রশ্নগুলো আমার কাছে আছে। যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, আপনি যা বলবেন তাই লিখবো? না না না, আমি যা বলবো তা লিখবো কেন? তোমরা আমার বলার থেকে একটা ধারণা নিবা। এগুলো তুমি যখন নিজে লিখবা নোট করে, তখন তোমার এখান থেকে অনেক জিনিসই তোমার কাজে আসবে। তুমি ইচ্ছা করলে এই প্রশ্নের 60 থেকে 70% তুমি তোমার কাজে লাগাতে পারো। বুঝেছো? সবগুলো তো আর হুবহু তুমি লিখতে পারবা না, তবে অনেক সময় অনেক কথা হুবহু লেখা যায়। প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা। তাহলে আমরা কি বললাম, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে? গ্রামে। যেহেতু গ্রামে বাস করে, তাদের প্রধান কাজ হচ্ছে কি? তাদের প্রধান পেশাটা হলো কৃষিকাজ।
তাই কৃষি আমাদের জাতীয় উৎপাদনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এককভাবে ধরলে আমাদের মোট জাতীয় আয়ে কৃষির অবদান কিন্তু অনেক বেশি। 2012-13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 1,36,987 টাকা, কোটি টাকা। 2014-15 অর্থ বছরে অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 1,76,500 কোটি টাকা। আমাদের মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 14.33%। 2015-16 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 1,89,272 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 1.53%। এগুলা স্যার আমরা কই থেকে লিখবো? আমাদের এগুলো বইতে এত কিছু লেখা নাই। এগুলো সরাসরি বইয়ে লেখা আছে, দেখো। না স্যার, আমাদের বই তো স্যার লেখা নাই। কি আছে? আমাদের বই খালি স্যার, আমাদের বই খালি ওই যে 2012 থেকে 13টা আছে আর 2017 থেকে 18টা আছে, আর কিছু নেই। 17-18 কিন্তু আমার কাছে নাই, মানে আমি কিন্তু বলি নাই। হ্যাঁ, তো এই জন্য বলছি তোমরা এখানে বইয়ের হেল্প নিবা। এই প্রশ্ন লেখার সময় আমি যেভাবে বলছি তুমি তো বুঝতেই পারছো যে কেমন করে লিখবো, উত্তর লেখার ধরনটা তো বুঝছো, ঠিক আছে? তারপরে তুমি তোমার বইয়ের থেকে ওইগুলো লিখবা। এখন এখানে যেগুলো আমি লিখছি, মানে বলছি যেগুলো, সেগুলো তুমি দিতে পারো, সেগুলো নির্ভুল তথ্য, সেখানে কোনো সমস্যা নেই, ভুল নেই। আবার এরপরে যদি তুমি একটা বাড়াতে চাও যে 17-18 দিব, সেটা দিতেই হবে, কারণ তোমার বইয়ে দেওয়া আছে 17-18। সুতরাং শুরুতে তার 2 বিঘা জমিতে যে ডাল এবং আলু চাষ করেন তা থেকে অর্জিত আয় আমাদের জাতীয় আয়ের অবদান রাখে। সুতরাং সুরুজালির এই কাজটি হলো আমাদের জাতীয় আয়ের কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত। এই হলো তোমার গ নম্বর অ্যান্সার গেল। এবার ঘ নম্বরে বলছে দেশের মোট জাতীয় আয় সুরুজ আলী ও আরমান হোসেনের কাজের অবদান মূল্যায়ন করো। অর্থাৎ কৃষি এবং শিল্প খাতের অবদান মূল্যায়ন করতে হবে, তাই না? একটা হলো সুরুজ আলীর কাজ, কৃষি কাজ, আর একটা হলো আরমান আলী পোশাক কারখানা দিয়েছেন। তাহলে দুটো আলাদা খাত, একটা হলো কৃষি খাত আর একটা হলো শিল্প খাত। এখন তুমি যদি বলো স্যার কৃষি খাত এবং শিল্প খাত এই দুটো খাতের অবদান কিভাবে মূল্যায়ন করব, এখন এখানে প্রশ্ন যেভাবে আসে আমাদেরকে অ্যান্সার করতে হয় সেভাবে। যেহেতু কৃষি আর তোমার শিল্প খাতের কথা বলা হয়েছে, এই দুই খাতে কোন সময়ে বা কোন অর্থ বছরে কি পরিমাণ অবদান রেখেছে এইগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। যেমন একটু আগে কৃষি খাতের কথাগুলো বললাম যে 12-13 অর্থ বছরে 1,36,987 কোটি টাকা। তারপরে তোমার 14-15 অর্থ বছরে হচ্ছে 1,76,500 টাকা। 15-16 অর্থ বছরে হচ্ছে 1,89,272 কোটি টাকা। এই কথাগুলো হচ্ছে তোমার কৃষি খাতের অবদান। ঠিক এরকম শিল্প খাতেও আছে 12-13 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান হচ্ছে 19.54। তারপরে পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ, নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করা হলে প্রবৃদ্ধি মানে কি? প্রবৃদ্ধি 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 হচ্ছে তোমার অর্থনৈতিক উন্নয়নের একটা মাপকাঠি। হ্যাঁ, এটাকে অর্থনৈতিক উন্নয়নের একটা সূচক ধরা হয় প্রবৃদ্ধি। অর্থাৎ আগের বছরের যে পরিমাণ তোমার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে
পরের বছরে তার থেকে কি পরিমাণ উন্নয়ন বেশি ঘটলো? হ্যাঁ স্যার কিন্তু স্যার শতাংশ যে কম দেখাচ্ছে, হ্যাঁ শতাংশ তো কম দেখাচ্ছে। কি বুঝি নাই, শতাংশ কম দেখাচ্ছে না শতাংশ? যেমন 2012 থেকে 13-তে ছিল 13.09, আর 2017 থেকে 18-তে 10.67। এখানে বলা হচ্ছে কি যে আগের বছরের অর্থনীতি থেকে এর পরের বছরের অর্থনীতি কতটা মানে কতটা ডেভেলপ করেছে, বুঝছো? সে প্রবৃদ্ধি অর্জনের হার, যেমন এই বছর থেকে আগামী বছরে ধরো তোমার কত শতাংশ বৃদ্ধি পেল, তারপরের বছর তারপরের বছর থেকে কতটুকু বৃদ্ধি পেল, এটা এইভাবে ধরা হয়, বুঝছো? একবারে আরো একটু সহজ করে বলা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত নির্দিষ্ট সময়ে একটা দেশের অর্থনীতিতে পণ্য সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। এটা হলো সহজ ভাষায় বলে যে তোমার পণ্য এবং সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। সাধারণত কোন দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে, মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হার আগের বছর যতটুকু বৃদ্ধি পাইছে তার আগের বছর থেকে এই বছর গত বছর থেকে কতটুকু বৃদ্ধি পেল, সেটা হলো প্রবৃদ্ধি শতকরা হার। মানে এটাকে আর একটু সহজ করে বলা যায় যে কোন দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হার, মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হার, এটা হলো প্রবৃদ্ধি। প্রবৃদ্ধিটা বুঝতে পেরেছো? দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হার। বুঝছি। দেখো একটি দেশ, আমি তোমাকে আর একটু ইয়া করে দেখাই। হ্যাঁ বলো। খাতের অবদান বুঝছি, খাতের অবদানটা। হ্যাঁ বলো। যেমন স্যার খাতের অবদান বুঝে নেই, খাতের অবদান। খাতের অবদান হচ্ছে কৃষি খাতের কি অবদান, শিল্প খাতের কি অবদান। হ্যাঁ স্যার অবদান তো স্যার কমতেছে, আগে ছিল স্যার 13, আর স্যার এখন হয়েছে 10.67%। কোন খাতে বলছো, আমাকে খাতটা বলো, আমার বইয়েও সব পুরোপুরি ইয়া নাই। 10.3 কৃষি খাতে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার আছে 1.53। না স্যার প্রবৃদ্ধি না স্যার, ওই যে খাতের অবদান। খাতের অবদান তো তুমি ওইভাবে দিতে পারবা না, খাতের অবদান দিতে পারবা যে কোন অর্থ বছরে, হ্যাঁ কোন অর্থ বছরে তোমার কি পরিমাণ আয় হয়েছে, এইগুলো লিখতে পারবা, বুঝছো? কৃষি খাত থেকে 2012-13 অর্থ বছরে এই খাতের অবদান কত কোটি টাকা ছিল? 1,36,987 কোটি টাকা ছিল। এইগুলো তো স্যার আমাদের বই লেখা নাই স্যার। যাই হোক, আমার বই হোক আর তোমার বই হোক, তোমার বইও তো একটা আছে, আমার বইতে ধরো তোমাদের যেগুলো আছে তোমাদেরটা একটু পরের গুলো আছে, যেমন আমার আছে 12-13 আছে, 14-15 আছে, 15-16 আছে, কিন্তু তোমাদের হয়তো 16-17 আছে, 17-18 আছে, ঠিক আছে? আমাদের বইয়ে টাকা পয়সা লেখা নেই। হ্যাঁ আমাদের বইয়ে টাকা পয়সা লেখা নেই, খালি শতাংশ লেখা আছে। তাহলে তোমরা এই তথ্যগুলো দিবা, আমি যেগুলো বলছি এগুলো দিবা। হ্যাঁ তো এখন দেখো, একটা প্রশ্ন থেকে একটা বোঝা থেকে তুমি একটা প্রশ্ন করলে আবার বাঁকায় গেলাম অন্যদিকে। হ্যাঁ তাহলে না, এটা ভালো একটা প্রশ্ন করছো, তোমার জানা দরকার ছিল প্রবৃদ্ধিটা, যে অনেকে এই প্রশ্নটা যে এত পরে করছো, আরো আগে করো নাই, আরো আগে করা উচিত ছিল। এরপরে দেখো, তাহলে মোট জাতীয় আয়ে শুরুজালি এবং আরমান হোসেনের কাজের অবদান মূল্যায়ন করতে হবে, তাই না?
দুইজনের দুইটা খাত, একটা হলো কৃষি ও বনজ খাত এবং আরেকটা হলো কি শিল্প খাত। এই দুই খাতের অবদান আমরা দেখলাম যে কোন অর্থ বছরে কি পরিমাণ আয় হয়েছে বা কি পরিমাণ সম্পদ অর্জিত হয়েছে, এই দুই খাত থেকে এগুলো হচ্ছে এই খাতের অবদান। একটু সাজায় গোছায় বলা যাবে। উদ্দীপকে সুরুজ আলীর কাজ আমাদের জাতীয় অর্থনীতির কৃষি এবং বনজ খাতের অন্তর্ভুক্ত এবং আরমান হোসেনের কাজ শিল্প খাতের অন্তর্ভুক্ত। আমাদের দেশের মোট জাতীয় উৎপাদনে এই দুই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরুজ আলী তার জমিতে ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে এবং প্রচুর অর্থ উপার্জন করে। তার এই উপার্জনে দেশের মোট জাতীয় আয় উল্লেখযোগ্য অবদান রাখে। অর্থাৎ এই যে কৃষি খাতের একটা অবদান আছে, তাই না? সেটা তোমাদের বইয়ে যদি দুইটা থাকে দুইটা উল্লেখ করবা, অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ না করলে কিন্তু তুমি এখানে ফুল মার্কস পাবে না। ঠিক আছে? কোন অর্থ বছরে কি পরিমাণ অর্জিত হয়েছে সম্পদ, এটা যদি তুমি উল্লেখ না করো তাহলে কিন্তু তোমার ফুল মার্কস আসবে না। কারণ এই প্রশ্নটার ঘ নাম্বারটা হচ্ছে পুরোপুরি তথ্যবহুল প্রশ্ন, এখানে সম্পূর্ণ তথ্য দিতে হয়। তাছাড়া বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে, যার ফলে এই কৃষি খাতের যে আয় হচ্ছে তা আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আবার আরমান হোসেন কি করেন? একটি পোশাক কারখানা তৈরি করেছেন, যেখানে পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তাই না? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিদেশে যখন আমরা রপ্তানি করব তখন সেখান থেকে কি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্পের অবদান অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া পোশাক শিল্পে বাংলাদেশের অনেক মানুষ কর্মরত রয়েছেন, এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যেটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে। তাহলে এরপরে তুমি কি করবা? এরপরে তোমার পোশাক শিল্পের যে অবদান আছে বা শিল্প খাতের অবদান আছে, সেই শিল্প খাতের পোশাক তো না, শুধু পোশাক লিখবা না, শিল্প খাতের অবদান লিখবা। কারণ তারটা কোন খাতের অন্তর্ভুক্ত? শিল্প খাত। শিল্প খাতের অবদান তোমরা লিখবা। তোমাদের বইয়ে 16, 17 বা 17, 18 দেওয়া আছে। আর যদি এর সাথে আর একটু দিতে চাও দুটো বাড়িয়ে, তাহলে তোমরা লিখবা 14-15 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 20.17%। 15-16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান 2,92,282 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 10.33%। এই হলো তোমার এই দুই খাতের অবদান মূল্যায়ন করা হলো। উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় আমাদের জাতীয় আয়ে কৃষি ও বনজ এবং শিল্প খাতের অবদান গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে আছে দরিদ্র গিয়াসউদ্দিনের 2 ছেলে কামাল ও জামাল। কামাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেই একটি সিরামিক কোম্পানিতে চাকরি নেয়। অন্যদিকে জামাল কাজের সন্ধানে মালয়েশিয়া যায়। মালয়েশিয়া থেকে জামালের পাঠানো টাকায় যেমন গিয়াসউদ্দিনের পরিবারের সচ্ছলতা আসে, তেমনি কিছু সঞ্চয় হচ্ছে। 7 বছর পর জামাল বড় অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরে আসে এবং 2 ভাই একত্রে
এ বি সিরামিক কারখানা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। এতে এলাকার অনেকের কর্মসংস্থান হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুইজন, একজন হচ্ছে দেশে বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এখানে চাকরি করছে নাকি সিরামিক কোম্পানি, তার এক ভাই বিদেশে চলে গেছে, সেখান থেকে টাকা পাঠাচ্ছে এবং কিছু কয়েক বছর পর, 7 বছর পর যখন দেশে ফিরে আসছে তখন অনেক টাকা নিয়ে আসছে, এসে এখানে সিরামিক কারখানা নামে একটা সিরামিক কারখানা দিয়ে দিচ্ছে। অর্থাৎ ওই যে তার ভাই কামাল, কামাল সিরামিক কারখানায় চাকরি করছে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করছে, তার ভিতরে সিরামিক কারখানা সম্পর্কে একটা ভালো স্বচ্ছ ধারণা হয়েছে। এরপরে তার ভাই জামাল যখন দেশে ফিরে আসছে তখন দুই ভাই মিলে এবি নামক একটা কারখানা, সিরামিক কারখানা দিছে। এতে এলাকার অনেকের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই হলো আমাদের উদ্দীপক। এখানে প্রশ্ন আছে, মালয়েশিয়া থেকে জামালের পাঠানো টাকার ধরন ব্যাখ্যা করো। এটা খুব ইজি একটা কনসেপ্ট। মালয়েশিয়া থেকে জামালের প্রেরিত অর্থ হলো রেমিটেন্স বা প্রবাসী আয়, তাই না? জামালের প্রেরিত অর্থ হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এরপরে তোমরা রেমিটেন্সের ধারণা দিবা। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত আয়ের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মেটায় না, কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, নানা ক্ষেত্রে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে। এরপরে যদি তুমি চাও এখানে দুই একটা তথ্য দিতে পারো। রেমিটেন্সের যে তথ্য আছে না আমাদের বইয়ে, সেখান থেকে কিছু তথ্য দিতে পারো। 2008-9 অর্থবছরে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ছিল 9,689 মিলিয়ন মার্কিন ডলার। 12-13 অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল 8,729 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব ব্যাংকের হিসাব মতে 2008 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। 2015-16 অর্থবছরে এপ্রিল পর্যন্ত প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ 12,255 মিলিয়ন মার্কিন ডলার। এলো জামালের প্রেরিত বা পাঠানো টাকার ধরন, রেমিটেন্স। পরের প্রশ্ন, কামাল ও জামালের সর্বশেষ কর্মপ্রয়াসের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। জামাল এবং কামালের সর্বশেষ যে কর্মপ্রয়াস অর্থাৎ সিরামিক কারখানা প্রতিষ্ঠা, তাই না, এই কর্মপ্রচেষ্টা অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ এখানে কিন্তু তারা একটা শিল্প কারখানা স্থাপন করেছে। অর্থাৎ রেমিটেন্সের মাধ্যমে এই যে কর্মপ্রয়াসটা, এখানে কিন্তু রেমিটেন্সের একটা ব্যাপার আছে যে রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক অর্থ দিয়েই কিন্তু তারা দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা করলো, সিরামিক কারখানা প্রতিষ্ঠা করলো, এবং এই সিরামিক কারখানায় এখন এলাকার অনেকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তার মানে এই যে কারখানাগুলো বা শিল্প খাতে দেশের বিপুল সংখ্যক মানুষ কাজ করছে। যত বেশি শিল্প প্রতিষ্ঠিত হবে দেশের মানুষের তত বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
মানুষের বেকারত্ব তত হ্রাস পাবে, প্রত্যেকটা পরিবারের সচ্ছলতা ফিরে আসবে এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। জামাল এবং কামালের সর্বশেষ যে কর্মপ্রয়াস, সেই কর্মপ্রয়াস হলো একটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করা। এই শিল্প কারখানা প্রতিষ্ঠার ফলে এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তারপরে তোমরা এখানে আরো কিছু কয়েকটা তথ্য দিতে পারো। অর্থাৎ এই খাতের যে অবদান, এই অবদানটা তোমরা লিখতে পারো। শিল্প খাতের অবদানগুলো তোমরা এখানে কয়েকটা অবদানের কথা তুলে দিতে পারো। এই হলো তোমাদের এই প্রশ্নের সমাধান। এরপরে দেখো আমাদের হাতে মনে হয় এখন আর কয় মিনিট আছে। এরপরে আমরা 4-5 মিনিট আছে, এখন আমরা শুরু করব। তোমরা আবার একই লিংকে জয়েন করবা। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ক্লাসটা গুগল মিটে নিতে পারি না? না স্যার, ঝামেলা হয় ওইটা। ঝামেলা হয়? গুগল মিটে দিলে তোমার টাইমটা। স্যার মাইক্রোসফট টিমস নেন। হুম, মাইক্রোসফট টিমস। আচ্ছা থাক, যেভাবে আছে এভাবে থাক, সমস্যা নাই, তাই না? টিমসে নেন স্যার, টিমস। হ্যাঁ, টিমসে নেন, টিম। দেখো এখন তোমাদের মূল বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে, তাই না? মিস অসিন, এই প্রশ্নটা আছে তোমাদের বই? মিস অসিন এস স্যার আছে। গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অর্থনৈতিক বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলার। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5,000 কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা 15 কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে, 2009 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? কত ছিল 2009 সালে? 54.8, তাই না? মানব সম্পদ উন্নয়নের এদিকে এসে দেখো। হ্যাঁ, স্যার 54.8। হুম, এরপরেরটা
জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। জাতীয় আয়টা কি? কোন নির্দিষ্ট সময়ে, স্যার এখনই লাইন কাটে যাবে। হ্যাঁ 1 মিনিটে কম আছে, আমরা নেক্সট বিষয় শুরু করি, তাই না?